দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। The Iron Curtain comes down in Germany in such a way that the city of Berlin, once its capital, now lies deep within the Soviet zone, 100 miles from the border of West Germany. এই পরিবর্তনের ফলে দেশগুলোর অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এজন্য এই অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যে বিনিয়োগের প্রয়োজন ছিল তা পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে ছিল না, কারণ তারা তখন বিধ্বস্ত অবস্থায় ছিল। এই প্রয়োজনটা পুরো বিশ্বকে দুটি ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ পশ্চিমা ইউরোপ এবং পূর্ব ইউরোপে ভাগ করে। পশ্চিমা ইউরোপকে ইউএসের দিকে এবং পূর্ব ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের দিকে এই প্রয়োজনটি ঠেলে দেয়। পশ্চিমা ইউরোপের রাষ্ট্রসমূহের গণতন্ত্রের দিকে ঝুঁকে থাকায় তারা ইউএসএ বা যুক্তরাষ্ট্রের দিকে, এবং পূর্ব ইউরোপের দেশসমূহের সমাজতন্ত্রের দিকে ঝুঁক থাকায় সোভিয়েত ইউনিয়নের দিকে দেশগুলো চলে যায়। অর্থাৎ এটি একটি আদর্শিক বিভক্তি ছিল। এই বিভক্তি পাকাপোক্ত হয় ইয়াল্টা কনফারেন্স এবং লৌহ পর্দা, বা আমরা যাকে আয়রন কার্টেন নামে চিনি, সেটার মাধ্যমে। ইয়াল্টা কনফারেন্স হয়েছিল 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারির মধ্যে। Roosevelt saw himself as a mediator between British colonialism and Soviet communist expansion. Through the long, wearying conference, he fought for unity and emerged with both of his major goals. এই বৈঠকের মূল কারণ ছিল জার্মানি ও ইউরোপকে পুনরায় একত্র করা। অনেকে আবার মনে করে থাকেন এই কনফারেন্সের মাধ্যমে কোল্ড ওয়ারের সূচনাও হয়, কারণ এর মাধ্যমে ইউরোপের পূর্ব ব্লককে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। এই সম্মেলনটি হয় ক্রিমিয়ার ইয়াল্টা নামক জায়গায়। এই ইয়াল্টা কনফারেন্স ও লৌহ পর্দা ফর্মুলার মাধ্যমে পরবর্তী 45 বছরের আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল। আয়রন কার্টেন যেটা ছিল সেটা হচ্ছে উইনস্টন চার্চিলের একটা পলিটিক্যাল ম্যাটাফরিক ফর্মুলা। এই আয়রন কার্টেনের মাধ্যমে পূর্ব ও পশ্চিম ইউরোপকে বিভক্ত করা হয়েছিল এবং ওই দুইটা অঞ্চলের রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নির্ধারিত করা হয়েছিল। এটা একটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামরিক বিভক্তি ছিল। এটি পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে এই বিভাজনটি সৃষ্টি করে। এর ধারণা 1946 সালে উইনস্টন চার্চিল দিয়ে থাকেন। 1946 থেকে 1991 পর্যন্ত এটি স্থায়ী ছিল, অর্থাৎ পুরো কোল্ড ওয়ার জুড়ে এই আয়রন কার্টেনের প্রভাবটা বিস্তারিত ছিল। ইস্টার্ন ইউরোপ বা পূর্ব ইউরোপে স্টালিনের মতাদর্শ। স্ট্যালিন চেয়েছিলেন পূর্ব ইউরোপের রাষ্ট্রসমূহে তার একক আধিপত্য প্রতিষ্ঠা করতে। এর মাধ্যমেই তিনি তার মতাদর্শ অর্থাৎ স্টালিনিজম প্রতিষ্ঠা করেন। অপর প্রান্তে হ্যারি ট্রুমান চাচ্ছিলেন যদি কোনোভাবে পূর্ব ইউরোপে গণতন্ত্রের ভিত্তিটা প্রতিষ্ঠা করা যেত। এরই প্রতিরোধ করতে স্টালিন এই ব্যবস্থা গ্রহণ করেন, অর্থাৎ কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার উপরে জোর দেন। 1929 থেকে 1953 সাল পর্যন্ত স্টালিনিজম প্রতিষ্ঠিত ছিল। এজন্য তিনি মার্কসিস্ট এবং লেনিনিস্ট পদ্ধতিগুলোকে সোভিয়েত ইউনিয়নে প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন। পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট দেশগুলোতেও প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন। এখন স্যাটেলাইট দেশ হচ্ছে যে দেশগুলোর মধ্যে একটা বৃহৎ শক্তিশালী দেশের প্রভাব বিদ্যমান থাকে। এজন্য তিনি প্রতিষ্ঠা করেন ওয়ান ম্যান টোটালিটেরিয়ান পলিসি স্টেট। এই সময়কে বলা হয় স্টালিনিজমের সম্প্রসারণকাল। অর্থাৎ স্টালিনিজম মানে হলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে স্টালিনের যে মতবাদ ও আদর্শ সেটা অনুসরণ ও প্রতিষ্ঠা করা। স্টালিনিজমের কিছু উপাদান: 1. সেন্ট্রাল অথরিটেরিয়ান পাওয়ার বা একনায়কতন্ত্র ভিত্তিক। 2. র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা দ্রুত শিল্পায়ন। 3. এগ্রিকালচারাল কাল্টিভাইজেশন এবং 4. সোশ্যালিস্ট পলিসি। স্টালিনিস্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য: 1. সুপ্রিমেসি অফ সিঙ্গেল পার্টি ওভার দ্য স্টেট, অর্থাৎ একটি রাজনৈতিক দলের আধিপত্য পুরো রাষ্ট্রে বজায় থাকবে। 2. পার্সোনালাইজেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার ব্যক্তিকেন্দ্রিকতা, যেখানে সাধারণ মানুষের কিছু বলার ক্ষমতা থাকে না, অর্থাৎ একজন ব্যক্তির কাছেই রাষ্ট্রের সকল ক্ষমতা ন্যস্ত থাকবে। 3. প্রিডোমিনেন্স অফ পুলিশ ওভার অল আদার সেকশনস অফ পার্টি অ্যান্ড স্টেট। এর ভিতরে ছিল স্টালিনের একটি গোপন পুলিশ বাহিনী, যার কাজ ছিল রাষ্ট্রে যদি স্টালিনবাদের বিরুদ্ধে কোনো আন্দোলন দেখা দেয় তবে তার নিঃশব্দে প্রতিকার করা, যাতে রাষ্ট্রের অন্য কোনো মানুষ জানতেই না পারে। এই বাহিনী স্টালিনের সব ধরনের রাজনৈতিক অপকর্মের বাস্তবায়ন করত। 4. ফরমেশন অফ লোকাল গভর্নমেন্ট
উইথ আলট্রা সিক্রেট পুলিশ অর্গানাইজেশন। এর অধীনে সিক্রেট পুলিশ সদস্যদের নিয়ে তৈরি সংগঠনের দায়িত্ব হবে রাষ্ট্র ও রাজনৈতিক দলে স্ট্যালিনের ক্ষমতা, নেতৃত্ব বা প্রভাব বজায় রাখা। স্ট্যালিনগ্রাদ প্রসারণের কিছু কারণ। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় পূর্ব ইউরোপের দেশসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুক্তিলাভ করার কারণে সোভিয়েত ইউনিয়নের একটা পাওয়ার প্রেশার ক্রিয়েট হয়ে যায় ওই রাষ্ট্রসমূহের উপরে, যাতে তারা মুক্তি লাভ করে স্টালিনের মতাদর্শকে মানতে এক প্রকার বাধ্য হয়ে পড়ে। এভাবে স্টালিনগ্রাদ প্রসারিত হয়। 2. আদর্শিকভাবে মনে করা হতো সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট রাষ্ট্র এই দুটির মধ্যে কোনো স্বার্থের দ্বন্দ্ব কখনো থাকতেই পারে না, কারণ সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিজম বা সমাজতন্ত্রের একটি আদর্শ মডেল। 3. সোভিয়েত ইউনিয়নের সিক্রেট পুলিশ এফিসিয়েন্সি স্টালিনকে তার অ্যাবসোলিউট ডিক্টেটরশিপ অর্জনে সাহায্য করেছে। স্ট্যালিনস পলিসি অ্যান্ড প্র্যাকটিস। স্ট্যালিন দুইভাবে তার শাসন ব্যবস্থা চালান। সেই দুটি পলিসি হচ্ছে: 1. সোশ্যালিস্ট পলিসি। সোশ্যালিস্ট পলিসির অন্তর্ভুক্ত ছিল তিনি একটি নীতির প্রস্তাব করেন, যেটি ছিল সোশ্যালিজম ইন এ কান্ট্রি। মার্কস যে বিপ্লবের কথা বলেছিলেন, অর্থাৎ কার্ল মার্কসের বিপ্লবের সমর্থন করেন নিজের মতবাদকে। কার্ল মার্কসের পদ্ধতি অনুসরণ করেছিলেন লেনিন। স্ট্যালিন বলেন বিপ্লব না করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এতে মার্কসিস্ট ডক্ট্রিন থেকে সোভিয়েত ইউনিয়ন বের হয়ে এসেছিল। সোভিয়েত ইউনিয়নকে বৈপ্লবিক আদর্শ প্রকাশ করার আগে নিজেদের সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। শিল্পায়ন ও কৃষিনীতির সম্মিলিতভাবে একটি সমাজতান্ত্রিক ও অর্থনৈতিক মডেল তৈরি করা হবে। এটিই ছিল স্ট্যালিনের মতবাদ। 2. কাল্ট অফ পার্সোনালিটি। স্ট্যালিনের এসব নীতিকে ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে নিজেকে পৌরাণিক পর্যায়ে স্ট্যালিন নিয়ে যান এবং জনগণ তাকে দেবতুল্য মনে করা শুরু করে। পশ্চিমারা মনে করেন এগুলো ছিল স্ট্যালিনের সেন্সরশিপ এবং প্রপাগান্ডা, অর্থাৎ মিডিয়া, সাধারণ মানুষকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন।